সুন্দরপুর গ্রামে দুটো বোন ছিল। একজনের নাম ছিল নমিতা আর আরেকজনের নাম ছিল পূজা। পূজা লেখাপড়া খুব বেশি জানতো না, সেই কারণে তার সঙ্গে গরিব ঘরের একটা ছেলের বিয়ে হয়েছিল। আর এদিকে নমিতা দেখতে খুব সুন্দর ছিল, তাই তার একটা বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। নমিতার লেখাপড়ার অহংকার আগের থেকেই ছিল, আর বিয়ের পর টাকা পয়সার অহংকারও হয়ে গেল। নমিতা আর পূজা পাশাপাশি থাকতো। যখন সুযোগ পেত নমিতা পূজাকে তার গরিব হওয়ার জন্যে তাকে যখন তখন অপমান করত। জানিস পূজা, আজকের আমার স্বামী আমাকে একটা সোনার হার এনে দিয়েছে, আর তোদের পাশের ওই যে জমিটা আছে সেই জমিটাও তো আমরা কিনছি। তুই তো বিয়ের পর কিছুই কিনতে পারলি না, তোর স্বামী তো দুবেলা খাওয়ার জোগাড় করতেই পারে না, উনি তোকে আবার কি কিনে দেবে রে? পূজার খুব খারাপ লাগতো, তো সে কি করবে, তাই সে চুপচাপই থাকতো। পূজার জীবন খুব অভাব অনটনের মধ্যে থেকে যাচ্ছিল। দুবেলা খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো। যখন নমিতার কাছে সাহায্যের জন্য যেত, নমিতা দিদি, আমাদের বাড়িতে ভাত খাওয়ার জন্যে এক মুঠো চাল নেই, তাই উনি জমিদার মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু জমিদার মশাই একটা টাকাও দিতে চাইল না। তো নমিতা বোন, তুমি আজকের কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো না, আমাদের ফসল উঠতেই সেই ফসল বিক্রি করেই তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। পূজা, তুই আজকের টাকা চাইতে এসেছিস? তুই যদি কালকে আসতিস তাহলে আমি তোকে কিছু টাকা দিয়ে দিতাম। তোকে তো আগেই বলেছিলাম তোদের পাশের জমিটা আমরা কিনেছি, তাই ওখানেই সব টাকা খরচা হয়ে গিয়েছে রে। নমিতা কখনোই পূজাকে এক টাকাও দিয়ে সাহায্য করতো না। নমিতা তো এক টাকাও দিয়ে সাহায্য করলো না, আর ঘরেও খুব অভাব। ঠিক আছে, আমি আমার বড় ভাইয়ের কাছে যাই আর কিছু টাকা ধার নিয়ে আসি, দাদা নিশ্চয়ই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। এই ভেবে সে দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় কিছুক্ষণ চলার পরে একটা সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবা, ও সাধু বাবা, এই এত গরমের মধ্যে তুমি এই ভারী কলসিটা নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও না গো মা, ওই পাশের গ্রামে আমার বাড়ি, ওইখানে আমি যাচ্ছিলাম। সাধু বাবা, আমি ওই পাশের গ্রামেই তো যাচ্ছি, দাও তোমার এই কলসিটা আমাকে দাও। না 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 না, তোমাকে কষ্ট করতে হবে না মা, আমি ঠিক নিয়ে চলে যেতে পারবো। সাধু বাবা, আমি তো তোমার মেয়েরই মতো, দাও আমাকে একটা কলসি দাও, আমি তোমার কলসিটা পৌঁছে দেব। তারপর সেই কলসিটা নিয়ে পূজা আর সাধু বাবা একসঙ্গে সেই গ্রামে পৌঁছলো। কলসিটা সাধু বাবার ঘরে রেখে দিল। আচ্ছা সাধু বাবা, তাহলে আমি এখন যাই। তারপর সোজা নিজের দাদার বাড়ি চলে গেল। কিন্তু ওই সময় দাদা বাড়িতে ছিল না। ও বৌদি, বৌদি, দাদা কোথায়? উনি এখন ঘরেতে নেই। দাদার সঙ্গে আমার খুব কাজ ছিল গো। কি কাজ আছে আমাকে বলো। বৌদি, কি বলি বলো তো, এখন আমাদের অবস্থা খুব খারাপ চলছে, আমাদের কাছে এক টাকাও নেই যা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। তো আমরা কি করতে পারি? আমাদের কাছে তো আর টাকার গাছ লাগানো নেই যে তার থেকে পেরে পেরে তোমাকে দিয়ে দেব। টাকা চাওয়া ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে তাহলে সেটা বলতে পারো। ঠিক আছে বৌদি, তাহলে আমি এখন চলে। বৌদি পূজাকে টাকা না দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দিল। মন খারাপ করে পূজা গ্রামের দিকে চলতে থাকে। আরে ও মেয়ে, শুনছো? এদিকে এসো, এদিকে এসো। এই গ্রামে তুমি কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, আমি আমার দাদার বাড়িতে কিছু টাকা সাহায্যের জন্য এসেছিলাম। তখন পূজা গোড়া থেকে সমস্ত কিছু সাধু বাবাকে বলল। তুমি এই 3টে কলসির মধ্যে একটা কলসি নিয়ে যাও। কেন সাধু বাবা? তুমি এত দূর থেকে হেঁটে হেঁটে এখানে এসেছো, আবার যাবার সময়ও এত রাস্তা হেঁটে হেঁটে যাবে। যদি তোমার রাস্তায় খিদে লাগে তাহলে এই কলসির ভিতরে লাড্ডু আছে, সেগুলো তুমি খাবে। না সাধু বাবা, আমার এগুলো দরকার নেই, আপনি আমাকে বলেছেন এটাই অনেক। শোনো মেয়ে, এগুলো তুমি নিয়ে যাও, তুমিও তো আমার মেয়ের মতো না? সাধু বাবা, বারবার যখন তুমি বলছো তাহলে আমি একটা কলসি দিয়ে নিচ্ছি। সাধু বাবা বারবার বলার পরে পূজা সাধু বাবার কাছ থেকে সেই কলসিটা নিয়ে নেয়। ঠিক আছে সাধু বাবা, তাহলে এখন আমি চলি, ঘরে পৌঁছতে পৌঁছতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। তারপরে পূজা নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। পূজা, আজকে তুমি তোমার দাদার বাড়িতে গিয়েছিলে, তোমার দাদা কিছু সাহায্য করলো? আমি দাদার বাড়িতে গিয়েছিলাম,
কিন্তু দাদা তো বাড়িতেই ছিল না গো, তাই বৌদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আচ্ছা, তার মানে আজকের আমাদের দুজনকে না খেয়েই থাকতে হবে? না না গো, আজকের আমাদের না খেয়ে থাকতে হবে না। তার মানে কোথাও থেকে টাকার ব্যবস্থা করেছো? আরে না না, আমি যখন দাদার বাড়ি থেকে ফিরছিলাম তখন রাস্তায় সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবা আমাকে লাড্ডু ভরা কলসি দিলেন আর বললেন রাস্তায় খিদে লাগলে খেয়ে নিতে। কিন্তু আমি তো সেই লাড্ডু খাইনি, ওই কলসিতে সেই লাড্ডু আছে। বাহ, এ তো খুব ভালো খবর। তুমি তাড়াতাড়ি যাও, লাড্ডুগুলো নিয়ে এসো। আজ আমি সকাল থেকে কিছুই খাইনি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি লাড্ডু নিয়ে আসছি। আর যখনই পূজা সেই কলসিটা নিয়ে এসে কলসিটা খুলে কলসি দেখে সে চমকে উঠল। ওরে বাবা, এ তো সোনার মোহর, আবার এক কলসি। এ তো সোনার মোহর, তোমাকে কে দিল? আমি সত্যি কথাই বলছি, আমাকে এই কলসিটা ওই সাধু বাবাই দিয়েছে। পূজা, আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় ভগবান আমাদের দুঃখের কথা শুনেছেন। তারপর সেই সোনার মোহর বিক্রি করে দুজনে একটা চাষের জমি কিনলো আর একটা ভালো ঘর বানালো। আর এদিকে পূজার উন্নতি দেখে নমিতার খুব হিংসা হতে থাকে। সে তার স্বামীকে বলল, কি গো শুনছো? আমি ভেবেই পাচ্ছি না আমার বোন এত পয়সা আলা হয়ে গেল কি করে। এত টাকা পয়সা ওর কাছে কোথা থেকে এলো? কিছুদিন আগে তো আমার কাছে ভিখারির মতো টাকা চাইতে এসেছিল, আর এখন আমাদের থেকেও অনেক পয়সা আলা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি তো ওটাই ভাবছি। তোমার বোনের স্বামী লোকের জমিতে খুব কষ্ট করে কোনো রকমে দুজনে খাবার জোগাড় করতো, হঠাৎ করে এত ধন দৌলতের মালিক কি করে হয়ে গেল? কিন্তু কিছুদিন আগে আমি তোমার বোনকে তোমার ভাইয়ের ঘরের দিকে যেতে দেখেছিলাম। কি বলছো? দাদার বাড়িতে গিয়েছিল? তাহলে আমার মনে হয় দাদার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। তোমার ভাইটাও আবার কেমন যে টাকা পয়সা সব ছোট বোনকে দিয়ে দেবে? তুমিও তো বড় বোন, ভাইয়ের কাছে দুই বোনেরই তো সমান সমান অধিকার। তাহলে দুই বোনকে সমান সমান দিত। তুমি একদম ঠিক বলেছ। দাদার সম্পত্তির উপর যতটা ছোট বোনের অধিকার, ততটা আমার অধিকার। চলো আমরা কালকেই দাদার বাড়িতে যাই। তারপর সকালবেলা তারা দুজনে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওনাদেরও রাস্তায় ওই সাধু বাবার সঙ্গে দেখা হলো। ও মেয়ে, তুমি দয়া করে এই কলসিটাকে আমার কাঁধের উপর রেখে দেবে? আমি অনেকক্ষণ থেকে তুলতে পারছি না গো। তুমি তোমার নিজের কাজ নিজে করতে পারো না নাকি? আমি বুড়ো হয়ে গেছি গো মা, আমি খুব ভারী জিনিস তুলতে পারি না। তুমি দয়া করে এই কলসিটা আমার কাঁধের উপর রেখে দেবে? দাও না গো মেয়ে। তুমি কি আমাকে বলে বুড়ো হয়েছিলে? নিজে নিজেই তো বুড়ো হয়েছো। আরে তুমিও না এই বুড়োর কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। চলো তাড়াতাড়ি চলো। তারপরে দাদার বাড়িতে গিয়ে পৌঁছলো। বৌদি, কিছুদিন আগে ছোট বোন এখানে এসেছিল? হ্যাঁ নমিতা, কিছুদিন আগে পূজা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করতে পারিনি। তখন আমি ঘরেই ছিলাম না, শুধু তোর বৌদির সঙ্গে দেখা করেই চলে গিয়েছিল। বৌদি, তুমি কি ওকে কিছু দিয়েছিলে? না না, আমি তো কিছুই দেইনি। আমাদের কাছে কিছু থাকলে তবেই তো ওকে দেবো না। আচ্ছা, তার মানে তুমি ওকে কিছু দাওনি। দাদা, তাহলে আমরা এখন চলি। আরে তোমরা দুজন এক্ষুনি চলে যাবে? এই তো এলে, দুমুটো খাওয়া দাওয়া করে যাও। না না, ওসবের দরকার নেই, আমরা এখান থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম দাদার সঙ্গে দেখা করে যাই। আচ্ছা দাদা, তাহলে চলি। আরে দাদা তো ওকে কিছুই দেয়নি, তাহলে এত ধন দৌলত কোথা থেকে পেল? হ্যাঁ, আমিও তাই ভাবছি। উফ, এত রোদ্দুর, হাঁটতে হাঁটতে খুব জল তেষ্টা পেয়েছে। দাদার বাড়িতে তোমার জল তেষ্টা লাগেনি? এই রাস্তায় বেরিয়ে জল তেষ্টা লেগেছে? তুমি যেখান থেকে হোক গিয়ে আমার জন্য একটু জল নিয়ে এসো। মনে হচ্ছে জল তেষ্টায় আমার মাথা ঘুরে যাবে। যখন দাদার বাড়িতে ছিলাম তখন আমার জল তেষ্টা লাগেইনি, এখন খুব জোরে জল তেষ্টা লেগেছে। তারপরে ওনারা একটা ঘর দেখতে পেল, আর সেই ঘরটা ছিল ওই সাধু বাবারই। কি হলো গো মেয়ে, আমার ঘরের দিকেই আসলে? সাধু বাবা, এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এসো এসো এসো, আমার ঘরে এসো। বাবা, রাস্তায় আমি আপনার কোনো সাহায্য করিনি, তবুও তুমি আমাকে জল দিলে। তাতে কি হয়েছে? ওটা তোমার কর্ম ছিল, আর এটা আমার কর্ম। তোমাদের এই গ্রামে আমি প্রথম দেখছি। তোমরা এই গ্রামে কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, এই গ্রামে আমার দাদা থাকেন, আমি তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আচ্ছা, তুমি ওই
হরিহরের বোন তোমার আরও একটা বোন আছে না, যে কিছুদিন আগে তোমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ, কিছুদিন আগে পূজা দাদার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু তুমি কি করে জানলে? তোমার সঙ্গে যে জায়গায় আজকের আমার দেখা হয়েছিল, কিছুদিন আগে তোমার বোনের সঙ্গেও ওই জায়গায় আমার দেখা হয়েছিল। ওই বেচারি আমার এই কলসিটাকে ওখান থেকে নিজে বয়ে এনে আমার ঘরে রেখে দিয়েছিল। সাধু বাবা, তুমি জানো, যখন থেকে আমার বোন দাদার বাড়ি থেকে ঘুরে গিয়েছে তখন থেকে ওর কাছে ধন দৌলত হয়ে গিয়েছে। কি করে হলো তা বুঝতেই পারছি না। বলছি মা, বলছি, ওনার কাছে যত ধন দৌলত এসেছে সব ওর ভালো কর্মের আর ভালো ব্যবহারের ফলে এসেছে। বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ভালো কর্ম আর ভালো স্বভাবের কারণে এত ধন সম্পত্তির মালিক কি করে হয়ে যায়? এসব তুমি কি বলছো সাধু বাবা? তাহলে শোনো বাবা, আমি সব বলছি। এখানে যত কলসি রাখা আছে এসব কোনো সাধারণ কলসি না, এসব মানুষের ভালো কর্মের এবং খারাপ কর্মের ফল দেওয়ার কলসি। মানুষের কর্মের ফলের কলসি? এ আবার কেমন কলসি? সাধু বাবা, আমি আপনার কথা বুঝতে পেরে গিয়েছি। আমার যেরকম কর্ম হবে সেই কর্ম হিসেবে এই কলসি আমাকে ফল দেবে। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। সাধু বাবা, আপনার যদি অসুবিধা না হয় তো একটা কলসি আপনি আমাদের দিতে পারেন? আমিও আমাদের কর্মফলের পরীক্ষা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মা, তুমি এখান থেকে একটা কলসি নিয়ে নাও আর তুমিও তোমার কর্মফলের পরীক্ষা করে দেখো। নমিতাকেও সাধু বাবা একটা কলসি দিয়ে দেয় আর দুজনে মিলে সেখান থেকে চলে যায়। আর রাত্রেবেলা যখন ওই কলসিটা খুলল তখন সেই কলসি থেকে হাজার হাজার পোকামাকড় বার হতে লাগলো। উরি বাবা, আমাদের কলসি থেকে তো পোকামাকড় বেরোচ্ছে। তো কি খারাপ হয়েছে? আমাদের কর্মফল অনুযায়ী আমাদের সঠিক জিনিসই বেরোচ্ছে। আমরা খুব অহংকারী ছিলাম। তোমার বোন বেচারি এত অসুবিধার মধ্যে পড়ে আমাদের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল, কিন্তু আমরা তো তাকে কোনো সাহায্য করিনি। কর্ম যদি এইরকম হয় তাহলে আমরা ভালো ফলের আশা কি করে করি? তুমি একদম ঠিক বলেছ। আমাদের টাকা পয়সার অহংকার হয়ে গিয়েছিল। আমি আমার বোনের দুঃসময়ে কোনো সাহায্য করিনি, বরং আমাদের টাকা পয়সার অহংকারে ওকে অপমান করেছি। নমিতা এবং নমিতার স্বামী নিজেদের এই ভুলের কারণে নিজেদেরকে খুব ছোট লাগছিল। এই জন্যই বলে, যেমনি কর্ম তেমনি ফল।